আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হয়ে গেল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 সালের ভর্তি পরীক্ষা। বিজনেস স্টাডিজ অনুষদ অর্থাৎ ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেল। আমরা কিন্তু অলরেডি সবাই প্রশ্ন হাতে পেয়ে গিয়েছি এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে তোমাদের সকলেরই একটা কিউরিওসিটি থাকে যে আমার প্রশ্নটার উত্তরটা কি সঠিক হলো নাকি আমি ভুল করে আসলাম, এবং তুমি কতটুকু ভালো পরীক্ষা দিলে সেটা যাচাই করে নিতে কিন্তু আমরা লিজেন কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং থেকে আমাদের প্রশ্ন সমাধান ক্লাস অর্থাৎ প্রশ্ন সলভ ক্লাস হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে। সুতরাং তোমরা যারা পরীক্ষা দিয়ে ফেলেছো এবং আগামী 12 তারিখ 13 তারিখ যাদের পরীক্ষা আছে এবং আগামীতেও যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সবারই মোটামুটি একটা প্ল্যান থাকে যে আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব, বা সবারই একটা স্বপ্ন থাকে যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো। সো তোমরা যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দিয়ে ফেলেছো অথবা আগামীতে তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ অন্যান্য ইউনিটে, তোমাদের জন্য আজকে আমাদের সলভ ক্লাস, যেখানে তোমরা যাচাই করে নিতে পারবে যে আজকে তোমাদের কতটুকু পরীক্ষার উত্তর ঠিক হলো, এবং যারা সামনে পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের জন্য একটা ভালো নিউজ, সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়েছে এবার সেটা তোমরা যাচাই করে নিতে পারবা। সো সবাই একটু দ্রুত দ্রুত আমাদের আজকের সলভ ক্লাসে হাজির হয়ে যাও, যেটাতে আমরা শুধুমাত্র আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষার সকল প্রশ্নের সমাধান দিব ইনশাল্লাহ। সুতরাং সবাই তোমরা একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে যারা যারা পরীক্ষা দিয়েছে সবাইকে চলে আসতে বলো আমাদের আজকের ক্লাসে, যেখানে আমরা সলভ করব। তো আমাদের সলভ ক্লাসে আমাদের সাথে আছেন হচ্ছে আসসালামু আলাইকুম, আমি রাকিব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। তোমরা অনেকে আমাকে ক্লাসে দেখেছো, সামনে অনেক ক্লাসে পাবে। আজকের একটু পরেই আমরা সলিউশন দিয়ে দিব এবং কাটমার্ক কীরকম হওয়া উচিত সেটাও জানিয়ে দিব। এর পূর্বে মিমাপু অনেক কিছুই বলেছে, আমি শুধু একটা লাইন অ্যাড করে যাচ্ছি যে তোমাদেরকে কংগ্রাচুলেশনস যে তোমরা জীবনের অন্যতম বড় একটা পরীক্ষা পাড়ি দিয়েছো। এই পরীক্ষা পাড়ি দেওয়াটাই অনেক বড় একটা কথা। তো আমরা একটু পরেই সমাধান এবং কাটমার্ক সহ সব কিছুই বলে দিব। তো আমরা অপেক্ষা করি এবং বন্ধুদেরকে একটু মেনশন করি, বিশেষ করে যারা পরীক্ষা দিয়েছে। তোমরা একটু কমেন্টে আমাদেরকে জানো যে তোমাদের কাছে পরীক্ষাটা কেমন লেগেছে বা কেমন হয়েছে। আপু আসসালামু আলাইকুম। আমি আছি জাহিদ বিন, পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আজকে ঢাকা ইউনিভার্সিটির যেই প্রশ্ন আমরা দেখেছি, তারই কিন্তু ধারাবাহিকতা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট সহ হচ্ছে অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু প্রভাব পড়তে পারে। কেননা আপনি একটু যদি হচ্ছে লক্ষ্য করেন, দেখবেন হচ্ছে চট্টগ্রাম বলেন কিংবা হচ্ছে রাজশাহী বলেন, তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে অন্ধ অনুকরণ করে। সুতরাং আমরা মনে করি নিতেই পারি যে হচ্ছে যেহেতু আজকে বাংলা প্রশ্ন, ইংরেজি প্রশ্ন অন্য অন্য বছরের তুলনায় তুলনামূলক সহজ হয়েছে, এই বছরটা যেহেতু অ্যাডমিশন টেস্ট একটু আগে হয়ে যাচ্ছে, হয়তো বা এই বছর প্রশ্নগুলো সহজ হবে। সুতরাং যারা হচ্ছে নার্ভাস, যারা হচ্ছে এত অল্প সময় কিভাবে প্রিপারেশন নিব এই ব্যাপারগুলো নিয়ে প্যারা খাচ্ছিলেন, আই গেস তারা এখন থেকে আর প্যারা খাবেন না। এবং হচ্ছে এই যে যে আমাদের যে কোশ্চেন সলভ ক্লাস, এই সলভ ক্লাস থেকে কিন্তু হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রশ্ন কীরকম হতে পারে পরবর্তীতে। আমি চলে যাচ্ছি প্রথমেই হচ্ছে আমাদের ফাতিন শেখ মিমাপুর কাছে বাংলা প্রশ্ন বিশ্লেষণের জন্য। ওকে, সো আমি ফাতিন ইশরাক মিম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তো আমি আপনাদের সাথে এই পুরো জার্নিটাতে অ্যাডমিশনে এবং বিগত সালগুলোতেও অ্যাডমিশনে আপনাদের সাথে বাংলা বিষয় নিয়েছিলাম, এবং এবছর যারা আপুর ক্লাস করেছেন সেটা হতে পারে পেইডে, সেটা হতে পারে পেইজে। তো আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের পড়ার কোয়ালিটির সাথে কতটা মিল ছিল আজকের প্রশ্নগুলো। তাহলে চলেন আমরা দেরি না করে, সবাই আগ্রহে বসে আছে যে
ওকে, সো ভীষণ দুঃখিত সাউন্ড নাই সেটা খেয়াল না করার জন্য। আমরা দেখতে পাচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটা। তো আমি বলছিলাম যে আমি আপনাদেরকে বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, কাব্য, ছোট গল্প, উপন্যাস আলাদা আলাদা করে পড়তে। শুধু রবীন্দ্রনাথ না, সবগুলো আমাদের লেখক কবি যারা সিলেবাসে রয়েছে তাদের নাটক, ছোট গল্প, কাব্য, উপন্যাস এগুলো আমরা আলাদা আলাদা বক্স করে পড়বো। সো এটা আমাদের রাইট অ্যান্সার অপশন ডি, চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। পরের প্রশ্নে যাচ্ছি, কোনটি মৌলিক বিশেষণ? বিশেষণ মানে কি? আমাদের দোষ গুণ বুঝাচ্ছে, তাই না? দোষ গুণ বুঝাচ্ছে, ভালো মন্দ বুঝাচ্ছে, সব কিছু বুঝাচ্ছে, তাহলে আমাদেরকে গুণ বুঝাচ্ছে, রাইট? মৌলিক বিশেষণ এখানে কোনটা? কোনটা এখানে মৌলিক বিশেষণ? দেখেন গুণী, সে অনেক গুণী, তাহলে সে কেমন? সে হচ্ছে গুণী। তারপর হচ্ছে সুপ্ত, ফুটন্ত, গুণী, এই সবগুলোর মধ্যে আপনার কোনটা মনে হচ্ছে মৌলিক বিশেষণ? মৌলিক বিশেষণ এখানে একটাই আছে, সেটা হচ্ছে অপশন বি, কালো। কালো হচ্ছে এখানে মৌলিক বিশেষণ হিসেবে রয়েছে, ঠিক আছে? একটু পরে ইংরেজি সমাধান। আচ্ছা, সাউন্ড অফ, সাউন্ড চলে আসছে, সাউন্ড চলে আসছে। এবারে আমরা দেখতে পাচ্ছি মৌলিক বিশেষণ হচ্ছে কালো। ভেরি গুড, যারা দাগাইছেন, যারা হচ্ছে কালো দাগিয়ে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। হ্যাঁ, পরের প্রশ্নে যাচ্ছি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? আপনারা যারা আমাদের পেজে ক্লাস করেছেন, আমি হাজারবার বলছি যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এরা নিজেরাই এক একটা ভর্তি পরীক্ষার টপিক। সুতরাং কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর কাউকে বাদ দেওয়া যাবে না আপনার ভর্তি পরীক্ষায়। এবং আপনাদেরকে বলছিলাম বিদ্রোহী কবিতাটা একদম ভর্তি পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ, নট গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ একটা কবিতা, যেখান থেকে সব সময় প্রশ্ন আসে, শব্দার্থ থেকে আসে বা হচ্ছে পাঠ পরিচিতি থেকে আসে, অনেক জায়গা থেকে আসে। সুতরাং দেখেন কবিতাটি কোন ছন্দে রচিত প্রশ্ন আসছে। রাইট আনসার কি হবে? অপশন সি। আমাদের রাইট আনসার কি হবে? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরাক্ষর, স্বরবৃত্ত। স্বরবৃত্ত এবং স্বরাক্ষর যে হবে না এটা আপনারা সবাই জানেন। তাহলে রাইট আনসার কি হবে? অক্ষরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত? রাইট আনসার হচ্ছে মাত্রাবৃত্ত হবে, ঠিক আছে? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ভেরি গুড, সবাই রাইট আনসার দিচ্ছেন। পরের প্রশ্নে যাচ্ছি, অম্বু শব্দের অর্থ কি? সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রতিশব্দ। প্রতিশব্দ সমার্থক শব্দ সেম জিনিস, তার মানে পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এই যে টপিকগুলো এগুলো আপনাদের পরবর্তী ভর্তি পরীক্ষার জন্য এক একটা হাতিয়ার। তাহলে আপনারা এখন যারা সি ইউনিটে পরীক্ষা দিয়ে বের হয়ে আসলেন এবং যারা পরীক্ষা খারাপ বলে নাকের জল চোখের জল একসাথে করতেছেন এবং যাদের টার্গেট হচ্ছে পরবর্তী পরীক্ষা, সবাই একটু দেখে রাখেন আপনারা কি কি পড়বেন আমাদের মুখস্থ বিদ্যার জন্য। সবার আগে আপনি পড়বেন বাগধারা, আপনি পড়বেন হচ্ছে সমার্থক শব্দ যেটাকে আমরা প্রতিশব্দ বলি, আপনি পড়বেন হচ্ছে বিপরীত শব্দ, আপনি পড়বেন হচ্ছে পরিভাষা। জাস্ট আপনি যদি এই কয়েকটা জিনিস পড়েন, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, পরিভাষা, এই চারটা টপিক পড়েন, তাহলে আপনার মুখস্থ বিদ্যা একদম মনে করেন যে এখান থেকেই আপনার কমন চলে আসবে। তাহলে অম্বু শব্দের অর্থ কি? নদী, আগুন, চাঁদ, পানি। অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। রাইট আনসার হচ্ছে অপশন ডি। ওকে, কি হলো? ওকে, পরীক্ষা দিয়েছো কে কে? আচ্ছা, যারা যারা পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে একটু কমেন্ট করতে পারেন যে আপনার প্রিপারেশনটা কেমন ছিল এবং আপনি আজকে কত পাইতে পারেন, আপনার পরীক্ষাটা কেমন হয়েছে। যারা পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের থেকে আমরা একটু দেখে নেই যে তাদের পরীক্ষাটা কেমন হলো। আপনারা একটু বলতে পারেন যে আপনাদের কয়টা হইলো, তার পাশাপাশি আমরা তো সলভ করতেছি। আচ্ছা, আমি যাচ্ছি। ওকে, অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি, এটা আমরা বলে ফেললাম। মাত্র 5 নাম্বার প্রশ্নে যাচ্ছি। দেখেন, এর চেয়ে সহজ প্রশ্ন যদি দিত তাইলে মনে করেন যে আপনার এই পরীক্ষার হলে হাসা শুরু করতেন। এর চেয়ে সহজ প্রশ্ন হয় না ভাই। এই যে একটা যুক্তবর্ণ দিছে, আমরা পরীক্ষার হলে ভীষণ ভীষণ বড় বড় গুরুত্বপূর্ণ কঠিন কঠিন যুক্তবর্ণ পড়ে আসছি, বাট আপনাকে পরীক্ষায় যুক্তবর্ণ দিছে এইটা। এখন আপনি দেখেই বুঝতে পারতেছেন এই জিনিসটাতেও ডেফিনেটলি বর্গীয় জ আছে এবং এই জিনিসটা দেখে বুঝতেই পারতেছেন ডেফিনেটলি ইও আছে। এখন অনেকেরই কনফিউশন হচ্ছে আগে ইওটা বসবে নাকি আগে বর্গীয় জটা বসবে, এইটাই হচ্ছে একমাত্র কনফিউশন আপনাদের জন্য। তো আপনি দেখেন এইটার জন্য জয়ও একটা দিছে আর একটা হচ্ছে ইও জ একটা দিছে, বাকিগুলো তো হবে না, এটা আপনিও জানেন, তাই না? ওকে, তাহলে আমরা দেখি আগে বসছে বর্গীয় জ, পরে বসছে জয়ও। দেখেন যুক্তবর্ণটা হচ্ছে ঠিক এরকম, তার মানে বর্গীয় জয়ের পরে ইওটা বসছে। যদি আগে ইও বসতো তাহলে জিনিসটা এমন হইতো, ঠিক আছে?
এইটাও কিন্তু একটা যুক্ত বর্ণ, তার মানে এই যুক্ত বর্ণে আগে ইও তারপর বর্গীয় জ, এই যুক্ত বর্ণে আগে বর্গীয় জ পরে ইও, তাহলে ডেফিনেটলি উত্তর হচ্ছে আগে বর্গীয় জ পরে হচ্ছে ইও। রাইট আনসার হচ্ছে অপশন সি, অপশন সি রাইট আনসার। ওকে, এত সহজ প্রশ্ন ব্যাখ্যা করতে হচ্ছে, খুবই দুঃখজনক, মানে এরা মনে করেন যে আপনাদের ডাল ভাত প্রশ্ন দিছে। ওকে, সন্ধি থেকে যারা প্রশ্ন আমাদের ক্লাস করেছেন, পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলেন, আপনারা সবাই জানেন যে সন্ধি থেকে আপু বলে দিয়েছি যে বিশেষ নিয়মে সাধিত সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, জাস্ট এই 3টা সন্ধি পড়বেন আপনার ভর্তি পরীক্ষায়, আপনি নিজেই পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে কমন আসে কি না। তাহলে দেখেন ডেফিনেটলি এখানে দেখেন আজকে বিসর্গ সন্ধি থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিয়েছে। মনোযোগ, এর সন্ধি বিচ্ছেদ কি? জাস্ট নরমালি মনকে আলাদা করবেন, যোগকে আলাদা করবেন, মাঝখানে একটা বিসর্গ দিয়ে ফেলবেন, রাইট আনসার হচ্ছে সেটা। তাহলে মনকে আলাদা করলেন, যোগকে আলাদা করলেন, মাঝখানে একটা বিসর্গ দিয়ে ফেললেন, রাইট আনসার হচ্ছে অপশন এ মনোযোগ। ওকে, এটা যেহেতু একটা বিসর্গ সন্ধি যার জন্য এখানে মাঝখানে একটা বিসর্গ অ্যাড হয়ে গেছে। ওকে, ডিউতে থার্ড টাইম চাই ভাই, সেকেন্ড টাইমই মানুষে পায় না, আবার থার্ড টাইম চান। আচ্ছা ওকে, চাওয়া তো সবই যায় তাই না, আমরা তো চাইতে সবই পাই, পাওয়াটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, উপশহর কোন সমাস? আচ্ছা, দারুণ একটা কোশ্চেন আসছে, এবং এখান থেকে আপনারা যারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য সাজেশন হচ্ছে, আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে অব্যয়ীভাব সমাস। যারা ঢাকা ভার্সিটিতে পরবর্তী ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছেন, অব্যয়ীভাব সমাস পড়বেন, নিত্য সমাস পড়বেন, দ্বন্দ্ব সমাস পড়বেন এবং দ্বিগু সমাস পড়বেন, ঠিক আছে? এই জিনিসগুলো পড়ে যাবেন। ওকে, অ্যান্ড ডেফিনেটলি বহুব্রীহি সমাস পড়বেন, বহুব্রীহি সমাস। অনেকেই সমাসের অনেকগুলো ভাগ পড়তে চান না যে, বা বুঝতে পারেন না যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে। দেখেন আজকে আপনাকে অব্যয়ীভাব সমাস থেকে প্রশ্ন দিয়ে দিছে। দেখেন কোনো প্রশ্নের কোনো শব্দের শুরুতে যদি আপনি উপসর্গ পান, কোনো শব্দের শুরুতে যদি আপনি উপসর্গ পান, তাহলে ডেফিনেটলি সেটা কোন সমাস হবে? ডেফিনেটলি সেটা অব্যয়ীভাব সমাস হবে। উপসর্গ যদি শব্দের শুরুতে পান তাহলে সেটা অব্যয়ীভাব সমাস হবে। তাহলে উপশহর, এখানে আপনি একটা উপসর্গ পেয়ে গেছেন, তাহলে ডেফিনেটলি এটা কি সমাস হবে? এটা আসলে আর চিন্তা করার মানে কোনো অবকাশ নাই, এটা ডেফিনেটলি এটা অপশন সি অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? উপশহর এটা অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? ওকে ওকে, এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, ক্লাসের হচ্ছে উপস্থিতি কমে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না, ভর্তি পরীক্ষার মতো একটা সিরিয়াস বিষয় আপনারা সলভ ক্লাস করতেছেন, সবাই একটু বন্ধুদের মেনশন দেন, এবং পরবর্তীতে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন, যেহেতু সাজেশন দিচ্ছি, সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যান। ওকে, অলমোস্ট 100। ওকে, তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান কোন ধরনের বাক্য? বলছিলাম কি না যে বাক্য থেকে প্রশ্ন আসবে, এবং বাক্য থেকে প্রশ্ন আসলে ডেফিনেটলি আপনাকে যৌগিক বাক্য অথবা সরল বাক্য থেকে প্রশ্ন দিবে। সো দেখেন, আপনাকে প্রতিবার গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরল বাক্য থেকে প্রশ্ন দিয়েছিল, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌগিক বাক্য থেকে প্রশ্ন দিল। তাহলে বাক্য একটা ভর্তি পরীক্ষায় মহা গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে একটু দেখেন, তাহার হাসিতে গান, এখানে কমা আছে, কমার পরিবর্তে যদি আপনি একটা দাড়ি দিয়ে দেন, একটু চিন্তা করেন তো এইটুকু একটা ফুল সেন্টেন্স মেক করে কিনা, একটা পূর্ণাঙ্গ স্বাধীন বাক্য হিসেবে প্রথম অর্ধেকটাকে আপনি কাজে লাগাইতে পারেন কিনা। তাহার হাসিতে গান, হ্যাঁ এটা তো একটা বাক্য, তাহার হাসিতে গান এটা তো একটা বাক্য। তাহলে যদি এতটুকু একটা বাক্য হয়, তাহলে পুরো বাক্যটাকে আমি বলবো যৌগিক বাক্য। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, তাহার মাথায় গান, তাহার হাতে গান, যত কিছু বলতে মন চায় তাই বলেন, কিন্তু প্রথমটুকু যদি একটা স্বাধীন বাক্য হয়, তাহলে পুরো বাক্যটাকে আমি বলতে পারি যৌগিক বাক্য। এই বাক্যটা জটিল বাক্য কিভাবে হইতো? যদি আমি বলতাম, যদি আমি এখানে ত এর বদলে শুধু অন্তস্তীয় জ ব্যবহার করতাম, যাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, যদি আমি এখানে যাহার ব্যবহার করতাম, তাহলেই শুধুমাত্র এই বাক্যটা কি হয়ে যেত? ফুল বাক্যটা জটিল বাক্য হয়ে যাইতো, ঠিক আছে? যাহার হাসিতে, তাহার কান্নায়। এখন আমি শুধু বলছি তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, তাহলে ডেফিনেটলি এটা একটা যৌগিক বাক্য। রাইট আনসার হচ্ছে অপশন সি, অপশন সি হচ্ছে রাইট আনসার। ভেরি গুড, এবারে সবাই সঠিক উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি, খিড়কি শব্দের বিপরীত শব্দ কি? একটু আগে বলছি মুখস্থ বিদ্যা থেকে আপনাকে বিপরীত শব্দ থেকে প্রশ্ন দিতে পারে। সো খিড়কি শব্দের বিপরীত শব্দ কি? দেখেন, খিড়কি মানে হচ্ছে পেছনের দরজা, ঠিক আছে? খিড়কি এই শব্দের অর্থ হচ্ছে পেছনের দরজা। খিড়কি এর অর্থ হচ্ছে পেছনের দরজা,
পেছনের দরজা, যেখান দিয়ে মানুষ পালায় যায়। ধরেন আপনার বাসায় হচ্ছে ডাকাত আসছে বা আপনার বাসায় হচ্ছে সবকিছু লুটে পুটে নিয়ে আসতে গেছে, আপনি পেছনের দরজা দিয়ে পালাই যাবেন এবং এটাকে খিড়কি বলা হয় বা ছোট টাইপের জানালা বলা হয়। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? সামনের দরজা। বিপরীত শব্দ হবে হচ্ছে সদর দরজা। সামনের দরজাকে আমরা সদর দরজা বলি। এবং সদর দরজার সিমিলার ওয়ার্ড সমার্থক শব্দ কি হইতে পারে? চিলেকোঠা। না, এটা তো ছাদের উপরে যে রুম সেটাকে বলা হয় চিলেকোঠা। গুপ্তপথ। গুপ্তপথ মানেই হচ্ছে খিড়কি। খিড়কি মানেই হচ্ছে গুপ্তপথ, মানে পেছনের দরজা। তাহলে এটাও হচ্ছে বিপরীত শব্দ না। আপনাকে জানতে চাইছে বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ হচ্ছে সদর দরজা, সামনের দরজা। সামনের দরজাকে আমরা বলি হচ্ছে সিংহদ্বার। সিংহদ্বার মানে সদর দরজা, সামনের দিকের দরজা, সিংহদ্বার। রাজা রানীর আমলে এই ওয়ার্ডটা বেশি শুনবেন, সিংহদ্বার। তাহলে খিড়কি শব্দের বিপরীত শব্দ হচ্ছে সিংহদ্বার। অনেকেই উত্তর দিচ্ছেন বাতায়ন। বাতায়ন মানে জানালা, আর খিড়কি মানে হচ্ছে পেছনের দরজা। এখন অনেকেই বলতে পারেন আপু দরজার বিপরীত শব্দ জানালা, কিন্তু এখানেই সমস্যা, বলছে পেছনের দরজা, এটার বিপরীত কি? সামনের দরজা। তাহলে এটার রাইট অ্যান্সার কি? সিংহদ্বার। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ফাইন, এবার আমরা চলে যাচ্ছি 10 নাম্বার প্রশ্নে। অভ্যুত্থান এই শব্দটি কোন উপায়ে গঠিত, মানে কিভাবে এই শব্দটা গঠিত হয়েছে? সমাস, প্রত্যয়, অনুসর্গ, সন্ধি। এবার আপনি যদি একটা বুদ্ধিমান মানুষ হন, চালাক মানুষ হন, তাহলে পরীক্ষার হলে বসে আপনি বুঝতে পারবেন। একটু আগে আপনাকে সমাস থেকে একটা প্রশ্ন দিছে, উপশহর, অব্যয়ীভাব সমাস। আপনার সমাস থেকে আর আজকের মতো কোনো প্রশ্ন নাই, কারণ একটা প্রশ্ন দিয়ে দিছে। একটা টপিক থেকে কখনোই সমাস থেকে আপনাকে 5-6টা প্রশ্ন দিবে না। সো একটু আগে আপনি সমাস থেকে অ্যান্সার করে ফেলছেন, তাহলে ডেফিনেটলি এটা সমাস না। আর অভ্যুত্থান এটা তো ডেফিনেটলি প্রত্যয় থেকে আসে নাই। আচ্ছা, অনুসর্গ দিয়ে কি কোনোদিনও শব্দ বানানো যায়? অনুসর্গ দিয়ে কোনোদিনও শব্দ গঠিত হয় না। তাহলে অনুসর্গ বাদ, প্রত্যয় বাদ, সমাস বাদ, তাহলে ডেফিনেটলি উত্তর হচ্ছে সন্ধি। কারণ অভ্যুত্থানকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো? অভি প্লাস উত্থান পাবো, অভি প্লাস উত্থান। তাহলে অভ্যুত্থানকে ভাঙলে, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অভি প্লাস উত্থান। ওকে, সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, সন্ধি সাধিত পদ। এরপরের প্রশ্নে যাচ্ছি। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কি? এই প্রশ্ন দেখে আমি বাইরে 10 মিনিট ক্রিঞ্জ খেয়ে বসেছিলাম যে এরা প্রশ্ন হইতে পারে, এই প্রশ্ন হইতে পারে, আমি চলে যাই ভাই, আজকে সলভ দেওয়া লাগবে না। এরকম আমার অবস্থা হয়েছিল। আমি আপনাদেরকে যতবার ক্লাস নিছি এবং পেইডে ক্লাস নিছি, পেইড ব্যাচে ক্লাস নিয়েছি, আমরা সব সময় আপনাদের লাল সালু পড়ানোর আগে বলেছি মজিদের বৈশিষ্ট্য পড়বেন, মজিদের বৈশিষ্ট্য পড়বেন। এখন মজিদ তো লাল সালুর কেন্দ্রীয় চরিত্র, এটা আপনি জানেন। তো আপনাকে প্রশ্ন দিছে প্রধান চরিত্র কি? ডেফিনেটলি এটা রাইট অ্যান্সার কি? এটা মনে করেন যে আজকে যদি বাংলায় 1 নাম্বার কারো হয়, 1 নাম্বার, আর বাকি কিছু পারে না, তাহলে সেই 1 নাম্বার যদি হয় তাহলে সেইটাই হওয়া উচিত এই প্রশ্নের উত্তর। কারণ এইটা মনে করেন যে আমার বোন ক্লাস 5-এ পড়ে, ওকেও যদি আইনা বসাই দিই যে বলো তো এটার রাইট অ্যান্সার কি, ও বলবে মজিদ। তো এটা হচ্ছে এরকম টাইপের প্রশ্ন। ওকে, সো আমরা আমাদের লাস্ট 1 প্রশ্নে চলে যাচ্ছি, আজকে শেষ বাংলা প্রশ্ন। এরপরে আমাদের রাকিব স্যার চলে আসবে। সো আমাদের পরের প্রশ্ন হচ্ছে পুষ্প শব্দের সমার্থক শব্দ 9 কোনটা? একটু আগে বলছি বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই জিনিসগুলো, এবং হচ্ছে পরিভাষা। এই 4টা টপিক আপনাদের বলছি যে মুখস্থ বিদ্যা থেকে পড়বেন। দেখেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসছে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসছে। সো দুইটা কিন্তু চলে আসছে। জাহাঙ্গীরনগরের জন্য কেউ টার্গেট রাখলে ডেফিনেটলি সমার্থক শব্দ পড়ে যাবেন। সো এরকম টাইপের দেখেন আজকে আবার সমার্থক শব্দ 9 কোনটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু অপশনগুলো দেখি। কুরবক, কুরবক মানে হচ্ছে এক ধরনের ফুল, সেটাকে আমরা ঝাঁটি ফুল বলি। এটা হচ্ছে সংস্কৃত একটা গাছ, মানে অনেক আপনারা কালিদাসের মেঘদূত যদি কেউ পড়ে থাকেন বা নাম শুনে থাকেন কালিদাসের মেঘদূত, তাহলে সেখান থেকে কুরবক ফুলটা নেওয়া হয়েছে, মানে সেই ওয়ার্ডটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে ঝাঁটি ফুল, কুরবক মানে ঝাঁটি ফুল। ঠিক আছে, ওকে, যে মোরগ ফুল বলি আমরা অনেকে, হ্যাঁ, তো এইটা হচ্ছে কুরুবক ফুল। আচ্ছা, সুমন, সুমন মানে হচ্ছে সুন্দর ফুল। ঠিক আছে, সু মানে হচ্ছে সুন্দর, আর সুমন মানে হচ্ছে সুন্দর ফুল। ওকে, আর কুসুম মানে ডিমের কুসুম না ভাই, কুসুম মানে যারা মনে করতেছেন আরে কি কুসুম মানে ফুল, এটা যদি আপনি না জানেন আপনার ঢাকা ভার্সিটিতে পড়া লাগবে না, আপনি বসে থাকেন বাসায়। কুসুম মানে হচ্ছে ফুল, তার মানে আপনি 3টাতেই পেয়ে গেলেন ফুল। তাহলে পুষ্প শব্দের সমার্থক শব্দ 9 কোনটা? 9। পরীক্ষার হলে যারা
যারা আবেগ নিয়ে পরীক্ষা দিতে গেছেন, 9টা চোখে দেখেন নাই, তারা ডেফিনেটলি আজকে কুসুম দাগায় আসছেন। বাট প্রশ্ন হচ্ছে 9 কোনটা, তাহলে ডেফিনেটলি উত্তর হবে পাদপ, কারণ উপরের 3টাই হচ্ছে ফুল। অন্যদিকে পাদপ শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ। এখন আপনারা যারা মনে করেন আরে আপু ফুল মানি গাছ, গাছ মানি ফুল, তারা আপনারা বসে থাকেন, আপনাদের আর চান্স পাওয়া লাগবে না। পাদপ মানি হচ্ছে বৃক্ষ। সো আমাদের পুষ্প শব্দের সমার্থক শব্দ 9 কোনটা? 9 হচ্ছে অপশন ডি পাদপ, কারণ পাদপ মানি হচ্ছে বৃক্ষ বা উদ্ভিদ। সো এই হচ্ছে আমাদের আজকের সহজ থেকে সহজতম প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, যেটা বাংলায় এসেছে। আমি আশা করি আমার যারা স্টুডেন্ট ছিল বা আমাদের লিজেন কেয়ারে যারা ক্লাস করেছে, সেটা পেইডে হোক ফ্রি ক্লাস, সেটা পেইডে হোক, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন 12তে 12 পাওয়া, অথবা আপনাদের সবার উচিত 12তে 13 পাওয়া, তাই না? সো এই হচ্ছে আমাদের আজকের বাংলার সলিউশন ছিল। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপুর সাথে থেকে আপুর সাথে সাথে বাংলা সমাধান নেওয়ার জন্য। তো আমি রিকোয়েস্ট করব আমাদের রাকিব স্যার ইংলিশের সমাধান দিবে এখন, রাকিব স্যারকে চলে আসতে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ মিম আপুকে, অনেক সুন্দর করে আমাদেরকে বাংলা অংশটুকু পড়িয়ে গেলেন। ইংরেজি অংশে আমরা এত টুকু রস মিশিয়ে পড়তে পারবো কিনা জানি না, তবে মিম আপুকে অনেক ধন্যবাদ। মিম আপু খুব সুন্দর করে বলে দিয়ে গেছেন যে বি ইউনিটের পরীক্ষার প্রশ্নটা একটা হচ্ছে মিরর, বা সি ইউনিটের পরীক্ষার প্রশ্নটা একটা মিরর, আয়নার মতো। তুমি পরবর্তীতে কোন কোন পরীক্ষা দিবা সেগুলোতে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু কমন পড়তে পারবে, চ্যাপ্টার কমন পড়তে পারে। সেই জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই এইবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যারা দিবে, বিউপিতে যারা দিবে, রাজশাহী চট্টগ্রামে যারা দিবে, তারা আমাকে একটু কমেন্ট করে জানো যে ভাইয়া দিতে চাই। তোমাদের জন্য ভোকাবুলারি স্পেশাল সাজেশন আমরা নিয়ে আসবো, এখান থেকে পরীক্ষা নিয়ে আসবো, 1 মাসে একটা টার্গেট দিব, যার মাধ্যমে তুমি বিউপির আগেই ভোকাবুলারি সিলেবাস শেষ করবা। এরকম যারা চাও তারা একটু আমাকে কমেন্টে জানাও। এবং যারা আমাকে চেনো না, আজকে প্রথম দেখছো, তাদের জন্য আমি বলছি আমি মাজিদুল ইসলাম রাকিব, তোমরা আমাকে রাকিব ভাইয়া হিসেবে জানবে। তোমরা এই প্রতিষ্ঠানের যারা আছো, শুধুমাত্র এই প্রতিষ্ঠানে, তারা আমাকে নতুন ইংরেজি টিচার হিসেবে এখানে পাবে, রায়হান ভাইয়ের সাথে সাথে, জাহিদ ভাইয়ের সাথে সাথে। তোমাদের যদি কোনো চাওয়া থাকে আমাকে জানাতে পারো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছি, বর্তমানে মাস্টার্স করছি। সো চলো দেরি না করে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি যে প্রথম প্রশ্নটা কি প্রশ্ন, হ্যাঁ প্রথম প্রশ্নটা আমরা খেয়াল করলে দেখব যে প্রথম প্রশ্নটা আসছে কি নিয়ে। আমাদের প্রথম প্রশ্ন ছিল আমাদের একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই না? মনে রাখবা যে ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এখান থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ কোয়েশ্চেন হয় 3 প্রকার, একটা WH কোয়েশ্চেন, একটা ইয়েস নো কোয়েশ্চেন, একটা ট্যাগ কোয়েশ্চেন, আর একটা ইমবেডেড কোয়েশ্চেন। সো এই 4 প্রকারের যে কোনো 3 প্রকার থেকে প্রশ্ন আসে। সেই 3 প্রকারগুলো কোনগুলো আমি বলে দিচ্ছি। একটা হইতেছে কোনটা, যে এটা হচ্ছে আমাদের WH কোয়েশ্চেন। এই WH কোয়েশ্চেনের স্ট্রাকচার থেকে প্রশ্ন আসেই। সো ইফ ইউ হ্যাড গন টু স্কুল, এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার, তাই না? এই অংশ থেকে প্রশ্নবোধক অংশে কি, প্রথমে WH ওয়ার্ড বসবে, আমরা প্রথমে WH ওয়ার্ড নিয়ে আসলাম। তারপরে কি বসবে, WH ওয়ার্ডের পরে কি বসা উচিত? WH ওয়ার্ডের পরে বসা উচিত আমাদের হচ্ছে কি, যে WH ওয়ার্ডের পরে বসা উচিত একটা অক্সিলারি ভার্ব। সেই অক্সিলারি ভার্ব অনুযায়ী কোনটা হয় আনসার? সেই অক্সিলারি ভার্ব অনুযায়ী আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অক্সিলারি আছে, এটা অক্সিলারি আছে, এটা অক্সিলারি আছে, এটা নাই। সেই অনুযায়ী এখন আমরা দেখবো এখানে হ্যাড নট গন, হ্যাড প্লাস V3 না? সো হ্যাড প্লাস V3 কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল, তাই না? থার্ড কন্ডিশনাল হলে অপর অংশে কি হবে? উড হ্যাভ প্লাস V3। সো উড হ্যাভ প্লাস V3 কোন অংশে আছে? এখানে উড হ্যাভ প্লাস V3 আছে উড ইউ হ্যাভ ডান। সো স্ট্রাকচারটা কি? WH কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে প্রথমে WH ওয়ার্ড, তারপরে বসবে কি, তারপরে বসবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে বসবে হচ্ছে সাবজেক্ট, এরপরে বসবে মেইন ভার্ব। এটা মনে করে যাও, এই WH কোয়েশ্চেন আর ইমবেডেড কোয়েশ্চেন থেকে ভর্তি পরীক্ষায় নিশ্চিত কোথাও না কোথাও কমন পাবাই। বিশেষ করে রাজশাহী এবং চট্টগ্রাম বিউপি, এখান থেকে 1 মার্ক পাবা WH কোয়েশ্চেন অ্যান্ড ইমবেডেড কোয়েশ্চেন, এখান থেকে মিস করা যাবে না। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটা সবাই কারেক্ট করেছো। সবাই কারেক্ট করেছো না? এবার একটু আমাকে কমেন্টে জানাও তো কে কই থেকে লাইভটা দেখতেছো, কে কোথায় থেকে লাইভটা দেখতেছো, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। সো এটা নিশ্চয়ই সবাই পারছো। 13টা প্রশ্ন গেল আমাদের, তাই না? এই 13টার মধ্যে কার কয়টা কারেক্ট হলো এটা একটু আমাকে কমেন্টে বলো তো। 13টার মধ্যে কার কয়টা কারেক্ট হলো? ভেরি গুড। 13টার মধ্যে অনেকেই 13টাও কারেক্ট করতে পেরেছো, এরকমও হবে। এবং তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আজকের পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। সো এই অপিনিয়নগুলো যারা সিউনিটে পরীক্ষা দিয়েছো তাদের আমি নিতে বারণ করবো যে তোমরা কোনো অপিনিয়নে যায় না যে ভাইয়া অমুক বললো সহজ হয়েছে, আমি তো একটু পরীক্ষা খারাপ দিয়েছি, বা আমার তো পরীক্ষা একটু এরকম হয়েছে, আমি কি তাইলে ভুল করলাম কিনা। ভয় পাওয়ার কিছুই নেই।
নো প্রবলেম, একটু পরে আমাদের কমার্সের সলিউশন নিয়েও ভাইরা আসবে, নাফিস ভাইয়া থেকে শুরু করে সবাই, তো সেই দিকে আমরা মনোযোগ দিই। দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ ইনজিউর্ড নাকি জাম্পড ওভার দ্য ডগ, এটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে প্রথম কথা এখানে এটাকে আমরা যে পাচ্ছি সেটাকে আমরা বলতে পারেন আপনারা যে অ্যাপজিটিভ হিসেবে পাচ্ছি। অ্যাপজিটিভ কঠিন করে বললে, সহজ করে বললে ভাইয়া এখানে জাম্পড আছে V2, তাই না? জাম্পড কি আছে এখানে? V2। যদি V2 হয়, যদি কি হয় V2 হয়, তাহলে অ্যান্সার কোনটা হওয়া উচিত বলেন তো? যদি V2 হয় সেই দিক দিয়ে অ্যান্সার হইলে এটা যেহেতু V2, তার মানে এখানে যে অ্যান্সারটা হবে এটা হবে পাস্ট ইনডিফিনিট, হয় V2 হবে আর নয় পাস্ট ইনডিফিনিট। এর কথা হচ্ছে ফক্সকে নিজে নিজে কি ইনজুরি করলো কিনা? ফক্স নিজে নিজেকে ইনজুরি করেছে, নিজে নিজেকে ইনজুরি করে না, তাহলে অ্যাক্টিভ হবে না, প্যাসিভ হবে। সহজ বোঝার উপায়, যেটা একদম খাঁটি বাংলায় বোঝাচ্ছি, যে ফক্স নিজে নিজেকে ইনজুরি করে নাই, এর জন্য এটা প্যাসিভ হবে, প্যাসিভ করলে এইটা, ঠিক আছে? এছাড়া এটা ইজ ইনজুর্ড প্রেজেন্ট হবে না, এটা তো হওয়ার কোনো চান্সই নেই, হয় এ না হয় সি। তো ফক্স নিজে নিজেকে ইনজুরি করে নাই, ওই অবস্থায় ফক্স নিজে আঘাতপ্রাপ্ত ছিল অন্য কিছুর দ্বারা, এই জন্য ওয়াজ ইনজিউর্ড। এটা কারা কারা কারেক্ট করতে পেরেছেন একটু আমাকে কমেন্টে জানান, কমেন্টে জানান, ভেরি গুড। সো এবার একটু আমাকে কমেন্টে জানান 14টার মধ্যে কয়টা হইল এটা তো পরে দেখবো। এবার একটু আমাকে জানান যে আমরা যদি আপনাদের জন্য এগুলোর পাশাপাশি একটু ভোকাবুলারির জন্য, এই যে এটা একটা ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন, ভোকাবুলারির জন্য আপনাদের জন্য একটা ফ্রি কোর্স নিয়ে আসি, সবার জন্য ফ্রি কোর্স, তখন কেমন হয়? কেননা বিউপি, রাজশাহী, চট্টগ্রামে যে ভোকাবুলারিগুলো আসে এগুলো সরাসরি কমন পড়ে, যেমন এটাও আমাদের ক্লাস থেকে আসা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। সো সেখান থেকে যদি আপনি খেয়াল করেন এই প্রশ্নের দিকে তাকিয়ে দেখলে বুঝবেন এই প্রশ্নে কি বলা হচ্ছে। এই প্রশ্নে বলা হচ্ছে এই প্রশ্নে তাকালে দেখবেন যে, সরি কয় নাম্বারে যাচ্ছি, হ্যাঁ এইটা 15 নাম্বার। আর কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং, বলতেছে আমাদের গ্রামের যে দৃশ্য, গ্রামীণ সাইডগুলো, এগুলো কি হচ্ছে ধীরে ধীরে কমে আসছে। এই কমার মাত্রাটা রেট যখন থাকছে, এটা একটা ফ্রেজ, এই রেট বোঝানোর জন্য আমরা কোনটা অ্যান্সার নিব? আমরা অ্যান্সার নিব কোনটা? এখানে অ্যান্সার হচ্ছে অ্যালার্মিং রেট। সি নাম্বার অ্যান্সার করেছো, তোমাদের মধ্যে যারা সি নাম্বার উত্তর করেছো তারা কারেক্ট করেছো। অ্যালুরিং মানে হচ্ছে লোভনীয়, অ্যামেজিং মানে চমৎকারভাবে। এখন যখন আমাদের দেশের ন্যাচারাল সিনারিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে আমরা অ্যামেজিং বলি না, আমরা বলি হচ্ছে অ্যালার্মিং রেট। অ্যালার্মিং মানে কি? শঙ্কাজনকভাবে, ঠিক আছে? শঙ্কাজনকভাবে বা বিপজ্জনকভাবে, খারাপ অর্থে অ্যালার্মিং ওয়ার্ডটা বসে। এটা বিগত বছরে আসা কোশ্চেন। সো এটা একটা মেসেজ তোমাদের জন্য যে আমরা এই মুহূর্তে যদি বিগত বছরের কোশ্চেনগুলো ভোকাবুলারি খুব ভালো করে পড়ি, তাহলে পরীক্ষায় কমন পাবো। জাহিদ ভাই একটা ফোন দিন তো, কমেন্ট শো। ওকে, 16 নাম্বার, আই বাম্পড ড্যাশ অন অফ মাই ওল্ড ফ্রেন্ডস এট দ্য নিউ মার্কেট ইয়েস্টারডে। এটার ক্ষেত্রে কোনটি হবে উত্তর? বাম্প যখন বসে, আমরা খুব সহজভাবে পারি যে বাম্প যদি বসে তখন সেক্ষেত্রে আমরা দিই হচ্ছে ইনটু। বাম্প ইনটু মানে কি? বাম্প ইনটু মানে হচ্ছে এরকম, বাম্প ইনটু মানে হচ্ছে এরকম যে হঠাৎ দেখা হয়ে যাওয়া। আমি হাঁটতেছি, হঠাৎ করে কারোর সাথে দেখা খেলাম, এই বন্ধু তুই, এইটা হচ্ছে বাম্প ইনটু। হঠাৎ করে যদি কারোর দেখা পাই, সেই জন্য আমরা কি ইউজ করব? 16 নম্বরের ক্ষেত্রে অ্যান্সার কোনটা হলো? সি। যারা 16 নম্বর সি উত্তর করেছেন তারা কারেক্ট করেছেন। তাহলে বাম্প ইনটু যারা উত্তর করেছেন তাদেরটা কারেক্ট। সো এই যে ভোকাবুলারি, এগুলো সহজ ছিল এবং বিগত বছর আসা কোশ্চেন থেকে ছিল। তোমরা যারা এগুলো থেকে কোশ্চেন করেছো বা অ্যান্সার করেছো তারা বেশি ভালো করছো বা কারেক্ট করতে পারবা। সো যারাই আছো একটু কমেন্টে আমাকে জানাও। অ্যালার্মিং, ইনজিউর্ড, ওকে ভেরি গুড। মৃত্তিকা, রিজি, লামিয়া, লাম, আর অনেকেই উত্তর করছো, ভালো লাগছে। পরবর্তী 16 নম্বরের পরে 17 নম্বরে আমরা যাই। 17 নম্বর, হি ওয়াজ লুকিং ফর এ জব ড্যাশ হি গট অন। সে একটি জবের জন্য খুঁজছিল বা জব খুঁজছিল, সেক্ষেত্রে কি হবে উত্তর? হি ওয়াজ লুকিং ফর এ জব, এই ক্ষেত্রে আমরা যে ফ্রেজটা ইউজ করছি ইন দ্য এন্ড, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের অর্থ হচ্ছে সবশেষে বা পরিশেষে, উপসংহারে, অবশেষে, এরকম উত্তর। তো সেই ক্ষেত্রে ইন দ্য এন্ড এখানে হবে উত্তর, অ্যাট দ্য এন্ড হবে না। অ্যাট দ্য এন্ড অন্য ক্ষেত্রে বসে, ঠিক আছে? সো এক্ষেত্রে যারা ইন দ্য এন্ড উত্তর করতা, ডি নাম্বার উত্তর করতো, তাদেরটা কারেক্ট হতো। যারা যারা ডি নাম্বার উত্তর করছো বা পরীক্ষা দিয়েছো আজকে, তারা একটু কমেন্টে জানাবা ইন দ্য এন্ড। ইন দ্য এন্ড, ওকে ভেরি গুড। সো ইন দ্য এন্ড উত্তর আমরা অনেকজনের পাচ্ছি। বাম টিন্টু, রাকিব ভাই, আপনার ব্যাচে ক্লাস হচ্ছে? কই ক্লাস হবে? অবশ্যই হবে, কেন হবে না? তোমরা সিনিয়রটা পরীক্ষা দিয়েছো, ভিতর পেয়েছো, অবশ্যই ক্লাস পাবে। এখানে লিজেন্ড কেয়ারের পেজে তোমরা পেইড ব্যাচে আমার ক্লাস পাবে। নূপুর আহমেদ 17 ইন পেয়েছো, ওকে গুড। পরবর্তী অংশে আমরা যাই।
আমরা 18 নম্বর আসলাম, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। ফর্মাল ইংলিশের জন্য আমরা যে সেন্টেন্সটা ইউজ করবো সেটা এখানে আনসার হবে। কোনটা হবে উত্তর? দ্রুত আমাকে কমেন্টে জানান। ওকে, ভেরি গুড। সো এটার ক্ষেত্রে আনসার কি? চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। এটা হচ্ছে হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু। সি নাম্বারটা যারা উত্তর করেছো তারা কারেক্ট করেছো, এটা খুবই সহজ ছিল। আমি আশা করছি তোমরা সবাই এটা কারেক্ট করতে পেরেছো। হ্যাঁ, 17 নাম্বার উত্তর করতে পারো না এরকম কেউ আসো? 17 তো পারছোই, 18তে আসি। 18 নম্বরের উত্তরের দিকে আমরা তাকালে দেখবো যে 18 নম্বরের প্রশ্ন বলা হচ্ছে কি হাউ ডু ইউ ডু। ফর্মাল ইংলিশ ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যারা আমার আগের শিক্ষার্থী যারা লাইভে দেখছো তোমরা জানো, তোমাদেরকে আমি ট্রান্সলেশনের একটা শিট দিছিলাম। ওই শিট থেকে ফর্মাল ইংলিশ থেকে আসা প্রশ্ন, এটা সরাসরি কমন। ঠিক আছে, ভেরি গুড। সরাসরি কমন 18 নম্বরের ক্ষেত্রে তোমরা যারা সি নাম্বার উত্তর করেছো তারা কারেক্ট করেছো, এটাকে ভুল ভাবার কিছু নাই, ইটস ওকে, টোটালি ফাইন। যারা ভুল করছি শিখবো, পরবর্তী পরীক্ষায় যেন আমরা ভুল না করি, এই জন্য আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে যেগুলো ভর্তি পরীক্ষা আসার মতো এগুলোর উপরে পরীক্ষা নেওয়া। ঠিক আছে, পরীক্ষা নেওয়া, এগুলো যেন আমরা পড়ে যাই। সো তোমরা যারাই আছো আমাদের সাথে থাকবা, আমরা ভোকাবুলারি একটা কোর্স লঞ্চ করে দিব, সেই কোর্স থেকে তোমরা ধীরে ধীরে পড়ে কভার করে ফেলবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। 18 পরে আমরা 19 নম্বরে আসলাম। 19-এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে কমেন্টে জানাও। 19 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনে অ্যান্সার করতে গেলে তুমি দেখবা যে আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে লাইভগুলো হচ্ছে সরাসরি ডিরেক্টলি উত্তর দেওয়া হচ্ছে কোনটা অ্যান্সার, যে এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার, অধিকাংশ এটাতেই বলা হচ্ছে। তবে আমি রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি যে কেমব্রিজ ডিকশনারির ক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ যদি অন্য কাউকে জাগিয়ে তোলে, কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী সেটা অনুযায়ী হবে হচ্ছে অ্যাওয়েকেন। এটা একটা মেইন ভার্ব, এর V2 হচ্ছে অ্যাওয়েকেন্ড, এটা হচ্ছে V2, V3 হচ্ছে এইটা অ্যাকর্ডিং টু কেমব্রিজ। আবার এটারই কলিন্স ডিকশনারি অনুযায়ী কোনটা দেওয়া আছে, আবার কলিন্স অনুযায়ী আবার হচ্ছে এইরকম, যে কলিন্স বলা হচ্ছে এরকম যে একটা ভার্ব হচ্ছে অ্যাওয়েক, এটা হচ্ছে V1, এর V2 আবার হবে কি, এর V2 হচ্ছে অ্যাওক, এটাও দেওয়া যায়। আবার AWAKED এটাও দেওয়া যায়। সে একইভাবে V3 যেটা সেটা অ্যাওক দেওয়া যায়, AWAKEDও দেওয়া যায়, আবার AWOKENও দেওয়া যায়। সো মেইন কথা হচ্ছে যে প্রথম কথা যে মেয়েটা যদি নিজে ঘুম থেকে ওঠে তাহলে আমরা এটা দিতে পারি, অ্যাকর্ডিং টু কেমব্রিজ ডিকশনারি এটা আমরা ইজিলি দিতে পারি, যে কেউ কারো ঘুম আটকায় দিছে, সেক্ষেত্রে উত্তর কোনটা? 19-এর এ আমি দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। তবে যদি এরকম হয় যে মানে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা কোনটা অ্যান্সার দেবে আমি জানি না, তবে প্যাসিভ অর্থে কিন্তু এইটাও অ্যান্সার হয়, যে অজ প্যাসিভ অর্থে যে সে তাকে কেউ ঘুম থেকে জাগিয়ে তুলেছে, এটাও অ্যান্সার হইতে পারে, যে অস প্লাস V3। যেমন আমরা কি বলি, রাইস ইজ ইটেন বাই মি, ইটেন এখানে V3 না, সে অনুযায়ী সি নাম্বার উত্তর হওয়ার যোগ্য, সি নাম্বার এখানে উত্তর হওয়ার যোগ্য। তবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী আমরা এই নাম্বারটা উত্তর নিব, এই নাম্বারটা উত্তর নিব। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয়, এই ধরনের উত্তর দুইটাই উত্তর দেওয়া হয়, দুইটা কোনোটা একটা উত্তর দেওয়া হয় না। সো আশা করছি যে দুইটা উত্তর হবে, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, দুইটাই উত্তর হবে আশা করছি। তবে তোমরা যারা এ উত্তর করেছো তারা নিশ্চিত মার্ক পাবা। এখন সি নাম্বার নিয়ে কনসিডারেশনের ব্যাপার থাকবে, দেখা যাক কি হয় সি নাম্বারের জন্য। আমরা আসি 20 নাম্বার। 20 নাম্বারটা খুবই সহজ বানান, বিগত বছরের কোয়েশ্চেন থেকে কমন, এটাই আমাদেরকে ইঙ্গিত দেয়। হ্যাঁ, আর রিজি একটি কমেন্ট করেছেন যে ভাইয়া কোথাও একটা আপনার ক্লাস করেছি, আপনি কি অমুক প্রতিষ্ঠানে ক্লাস নিতেন? হ্যাঁ, আমি প্রতিষ্ঠানের নাম লাইভে বললাম না, তবে হ্যাঁ আমি অনেক জায়গায় ক্লাস নিয়েছি। আমি 7 বছরের অভিজ্ঞতায় বিভিন্ন প্রতিষ্ঠান, তুমি যে প্রতিষ্ঠানের নাম বলবা অলমোস্ট এভরি প্রতিষ্ঠানে আমি ক্লাস নিয়েছি। সেখান থেকে তোমরা যারা ক্লাস করতে আসছো, ভেরি গুড, থ্যাংক ইউ যে তোমরা ক্লাস করেছো। রিজি তোমাকে আমি ক্লাসে দেখেছি আগেও, সো সেখান থেকেই আশা করি বিউপির আগেও অনেকগুলো ক্লাস তোমাদের সাথে পড়ানো হবে। এই শব্দটার বাংলা কি? এই শব্দটার বাংলা হচ্ছে উদ্যোক্তা, তাই তো? এই উদ্যোক্তার ইংরেজি পরীক্ষায় বারবার আসে, তবে এখানে উদ্যোক্তা না, আবার উদ্যোক্তার নাউন ফর্মটা আসছে। এইটা হইতেছে সরাসরি উদ্যোক্তার ইংলিশ। এটার ক্ষেত্রে এটার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে শিপ যুক্ত করে দিতে হয়। এখন বানানটা কি? যে অন্ট্রাপ্রিনিউর, অন্ট্রাপ্রিনিউর। সো এন্ট্রি বানানটা আসবে ENTRE, আর আগে, তারপরে প্রি হচ্ছে প্রিপোজিশনের প্রি, নিউর হচ্ছে NEUR, এখান থেকে চেঞ্জ করা যাবে না, এন্ট্রিপ্রিনিয়রশিপ, এটা হচ্ছে বি নাম্বার, যারা বি নাম্বার উত্তর করেছো তাদেরটা কারেক্ট হচ্ছে এন্ট্রিপ্রিনিয়রশিপ, যারা বি নাম্বার উত্তর করেছো তাদেরটা কারেক্ট। ঠিক আছে, ভেরি গুড।
সো আশা করি তোমরা বি নাম্বারটা সবাই পারো না এটা? না পারলে কমেন্টে জানাতে পারো। আমরা তোমাদের জন্য অবশ্যই বিইপির আগে একটা ভোকাবুলারি ব্যাচ আমি চালু করে দিব, যে ভোকাবুলারি ব্যাচের মধ্যে তোমরা ভোকাবুলারি পড়বা এবং বিগত বছরের ভোকাবুলারিগুলো এমনভাবে পড়ে যাবা, আমরা পরীক্ষাগুলো এমনভাবে নিব যেন তোমার নিশ্চিত কমন পড়ে। সো তোমাদের ভোকাবুলারির দায়িত্ব আমি নিতে চাই, যদি তোমরা আমাকে সম্মতি দাও বা কমেন্ট করো। ঠিক আছে, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। ঠিক আছে, ভেরি গুড। তো সেই দিক থেকে আমরা দেখছি যে পরবর্তী কোয়েশ্চেন কোনটা, আমাদের 21 নম্বর কোয়েশ্চেন স্পেলিং, আবার স্পেলিং কারেক্ট করতে দেওয়া হয়েছে। কোনটা হবে উত্তর? তোমাদেরকে একটু আমি সময় দিলাম যে তোমরা একটু বলো তো কোনটা হয় উত্তর, কি হয় উত্তর। ওকে, আমরা আগের কোয়েশ্চেনটা খুবই সহজ ছিল, এই কোয়েশ্চেনটা একটু আলাদা। এই কোয়েশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি যে এই কোয়েশ্চেনের যে স্পেলিং, এটাও বিগত বছর থেকে আসা, সরাসরি বিগত বছরে আসা প্রশ্ন। এখানে কি হবে, প্রথমে এক্স হি, মানে উচ্চারণের সুবিধার্থে বলছি, আমরা এইভাবে নিব এইটা। তোমরা কে কে এটার মিনিং বলতে পারো বলো তো আমাকে একটু, যে ভাই আমরা মিনিং জানি। এক্সিলারেটিং মানে কি? এক্সিলারেটিং মানে কি কে কে জানো? ভেরি গুড ভাইয়া, আমি পাবনা থেকে আগত। ওকে ঠিক আছে, পাবনা খুব প্রিয় জায়গা আমার, কারণ ওখানে একটা বিশেষ হাসপাতাল আছে, হেমায়তপুর। বললাম না কোন হাসপাতাল, বলো তো কোন হাসপাতাল? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার খুবই সহজ, এবং আমি জানতে চাচ্ছি তোমরা এটা একটু বলো যে এটার মানে কি, এক্সিলারেটিং মানে কি, এর একটু আমাকে কমেন্টে জানাও। ভেরি গুড, তোমরা অনেকেই পারছো। এইটাই জরুরি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তোমরা আজকের প্রশ্ন দেখার পরে বা আজকের পরীক্ষায় যারা পারছো তোমাদেরকে আমাদের প্রয়োজন, এবং যখন তুমি আমাদের ভোকাবুলারি শীট পড়বা বা ভোকাবুলারি পরীক্ষাগুলো দিবা, তখন তুমি অটোমেটিক্যালি জানবা যে এক্সিলারেট করা মানে কাউকে খুশি করা, এক্সিলারেটিং মানে কি অ্যাডজেক্টিভ, ইলেটেড মানে অ্যাডজেক্টিভ, একই অর্থে, যে কাউকে আনন্দিত করা। আমি কোনো কিছু থেকে আনন্দিত হয়ে গেলাম, এটা হচ্ছে এক্সিলারেট। ঠিক আছে, এক্সিলারেটিং। তুমি বলতে পারো হচ্ছে গ্লাডেন, ইলেটেড, গ্লাডেন, এগুলো ভর্তি পরীক্ষায় আসা, যেমন ইলেটেড আসছে, এক্সিলারেটিং আসছে। ঠিক আছে, এই যে এই ধরনের কোয়েশ্চেনগুলো বা এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলো পরীক্ষায় বারবার আসে, এগুলো আমি তোমাদেরকে ওই পরীক্ষার মাধ্যমে শেখাবো। ঠিক আছে, সো তোমরা যারাই চাও অবশ্যই আমাদের এই পরীক্ষাগুলো, ভোকাবুলারি পরীক্ষাগুলো দিতে আসো সামনে। ঠিক আছে, আমরা অবশ্যই ভোকাবুলারির জন্য তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবো। সেই ভোকাবুলারি পরীক্ষাগুলো দিবা, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবা, এবং বিইউপি পরীক্ষা সহ রাবি চবি এগুলোতে কমন পড়বে। এখানে অ্যান্সার তাহলে কোনটা? এ নাম্বার। তোমরা যারা এ নাম্বার উত্তর করেছো, কারেক্ট করেছো, কার কারটা কারেক্ট হয়েছে একটু দেখতে চাই। ওকে, ভেরি গুড। এরপরে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু স্পিল দ্য বিনস, টু স্পিল দ্য বিনস। ঠিক আছে, ভোকাবুলারি নিয়ে সাজেশন চাই, তাহলে একটু বন্ধুদেরকে মেনশন করো। আজকের ক্লাসের পিডিএফ সহ যদি চাও, তাহলে তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করো এবং শেয়ার করো। সবাই একটু শেয়ার করে দাও, ক্লাসে শেয়ার করে দাও, তারপরে কমার্সের উত্তরগুলো আমরা নিব। ভেরি গুড, পারছো। আব্দুল কাদের অনেকজনকে শেয়ার করেছে বা মেনশন করেছে, এটা ভালো লাগলো। টু স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনস মানে কি? বিন মানে হচ্ছে সিম, সিম থাকে কোথায়? সিম থাকে হচ্ছে সিমের ইয়ার ভিতরে, তাই না? সিমের বিচি হচ্ছে থাকে কোথায়? ভিতরে। সো ভিতর থেকে বাইরে নিয়ে আসা মানে কি? গোপন জিনিস ফাঁস করা। সেই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে কি? টু স্পিল দ্য বিনস মানে টু রিভিল এ সিক্রেট, গোপন থাকা জিনিসকে আমি বাইরে বের করছি, অনেকটা এরকম। ঠিক আছে, ওকে। রিজি কি উত্তর করে? ভেরি গুড। সো এটার ক্ষেত্রে কি? টু রিভিল এ সিক্রেট, এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে টু স্পিল দ্য বিনস মানে টু রিভিল এ সিক্রেট। যারা এটার ক্ষেত্রে উত্তর বি নাম্বার দিচ্ছ তারা কারেক্ট করছো। 22-এর উত্তর বি দিয়েছো কারা কারা? কমেন্ট করো। 22-এর উত্তর বি দিয়েছো কারা কারা? ওকে, ভেরি গুড। সো তোমরা যারা আমাদের সরাসরি লিজেন্ড কেয়ারের পেইড স্টুডেন্ট, তারা এবার একটু হাত তুলে যে ভাই আমি পেইড স্টুডেন্ট, লিজেন্ড কেয়ারের পেইড ব্যাচের শিক্ষার্থী। তোমাদেরকে আমি চাই কেন এটা বলছি, যে তোমাদের সাথে ক্লাস হবে সামনে, তোমাদের সাথে একটু পরিচিত হওয়া দরকার। ঠিক আছে, আমরা মজা করে অনেকগুলো বিইপির ক্লাস করব। সো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু স্পিল দ্য বিনস হচ্ছে টু রিভিল এ সিক্রেট। এটা গেল। পরবর্তী প্রশ্নের মধ্যে আমি চলে যাই। 23 নাম্বার কোয়েশ্চেন, সাফরেজ। সাফরেজ ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। পলিটিক্স রিলেটেড ওয়ার্ড, কারেন্ট রিলেটেড ওয়ার্ড, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। যেমন ধরো যে জিকে কোয়েশ্চেন যখন তোমরা পড়েছো, তোমাদেরকে কাব্য ভাইয়া পড়িয়েছেন জিকে কোয়েশ্চেনের মধ্যে যে কোরাম কি, কোরাম বা জাতীয় সংসদে কোরাম হয় কতজনে, এটা তোমরা পড়ছো। ক্যাপিটাল পানিশমেন্ট কি পড়ছো। যে যেটা মিনিং পারো সেটা একটু আমাকে কমেন্ট করে দাও তো। ক্যাপিটাল পানিশমেন্ট পড়ছো, তারপরে মেইডেন স্পিচ পড়ছো, মেইডেন স্পিচ পড়েছো। তোমরা পড়ার কথা হচ্ছে বোনাফাইড, বোনাফাইড মানে পড়ার কথা। তারপরে তোমরা পড়ার কথা কি? তোমরা পড়ার কথা বন ভয়াজ,
বোন ভয়াজ পড়ার কথা। তো এই ধরনের ফরেন ফ্রেজ বা ল্যাটিন ফ্রেজ যেগুলো আছে এগুলো আমাদেরকে পড়তে হয়, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। লিজেন্ড স্যার আসসালামু আলাইকুম, আশরাফুল ইসলাম বলেছেন। ওকে, মৃত্তিকা, ফ্রিন থেকে শুরু করে নুসরাত, শাফিউল, রিয়াদ, সানজিদা, ওয়ালাইকুম আসসালাম। আরও অনেকে তোমরা হাত তুলেছো, তোমরা যা সরাসরি লিজেন্ড কেয়ারের পেইড ব্যাচের শিক্ষার্থী। শাফিউল আছে, রিয়াদ, আকাশ আছে, নুসরাত আছে। তো তোমাদের সাথে অবশ্যই দ্রুতই ক্লাসে দেখা হবে। তবে আমি মনে করছি তোমরা এই ওয়ার্ডগুলো সম্পর্কে বা এই ফ্রেজগুলো সম্পর্কে ধারণা রাখো, তাই না? এই ফ্রেজগুলো সম্পর্কে ধারণা রাখো না? ঠিক আছে, ভেরি গুড। ক্যাপিটাল পানিশমেন্ট মিনস হচ্ছে এই করা। ওকে, তোমরা কেউ কি এটা মানে জানো যে হেবিয়াস কর্পাস মানে কি? হেবিয়াস কর্পাস, হেবিয়াস কর্পাস মানে কি? ওকে, সো এগুলো কে কয়টা জানো, এগুলো কয়টা জানো? এই ফরেন ফ্রেজগুলো খুবই জরুরি, আমাদের এগুলো পারতে হবে, এগুলো পারতে হবে এবং এগুলো পড়তে হবে। তোমাদেরকে আমি এগুলো ক্লাসের মধ্যেই পড়ায় দিব, কেননা বিউপির আগে পরীক্ষা এগুলো বেশি বেশি আসে। সো আমি এগুলো পড়ায় দিব, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। কাজী নজরুল ইসলাম চলে আসছে। নজরুল, তোমার সাথে ক্লাসে দেখা হয়েছিল না অন্য একটা পেজে? ঠিক আছে, সেখান থেকে দেখা হলো। সাফ্রেজ মানে হচ্ছে দ্য রাইট টু ভোট, ভোটাধিকার, রাইট টু ভোট। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস অফ প্রিজনার্স হচ্ছে হেভিয়াস কর্পাস। রাইট টু মুভ ফ্রিলি, এটা কনস্টিটিউশনের একটা আর্টিকেল। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা যেন এগুলো মিস না করি, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে, সো এগুলো আমরা পড়বো খুব সুন্দর করে এবং এগুলো প্রত্যেকটা যেন পারি। বোন ভয়েস মানে উইশ ইউ এ গুড ট্রিপ, মেড ইন স্পিচ মানে ফার্স্ট স্পিচ, ক্যাপিটাল পানিশ মানে মৃত্যুদণ্ড, কোরাম হয় জাতীয় সংসদে 2/3 লোকজন মিলে, তাই না? ঠিক আছে, ভেরি গুড। তো টুকটাক আমরা পারবো, পড়লেই পারবো। আমাদের 24 নাম্বার কোয়েশ্চেন, বেলিকোজ। ওকে, ভেরি গুড, সবগুলোই পারেন, দেখে খুব ভালো লাগলো। ভাইয়া ক্লাস করেছি আমি, ওকে গুড। চলো 24 নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার করো, আমাদের ইংরেজি অংশের শেষ কোয়েশ্চেন। এবং বলি যে কাটমার্ক নিয়ে এত ভয়ের কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোয়েশ্চেন এত ইজি হওয়ার পরেও পোলাপান নার্ভাসের জন্য, জাস্ট নার্ভাস থাকবে জন্য 80%-এর মতো শিক্ষার্থী ফেল করবে। ঠিক আছে, সো তোমরা ওই ধরনের টেনশন না করে আগে উত্তর করো যে বেলিকোজ মানে কি? বেলিকোজ কি হবে? ওকে, ভেরি গুড। বেলিকোজ মানে হইতেছে এরকম যে কাউকে রাগ দেখানো, অ্যাগ্রেশন দেখানো, উইলিং টু ফাইট। অরমঙ্গার, অরমঙ্গার অনেকটা এরকম হচ্ছে ধরো যে বেঞ্জামিন নেতানিয়াহুর মতো, যে আমি সারাক্ষণ রাগ দেখাবো এরকম। সো এই অরমঙ্গারগুলো বা যুদ্ধ এরকম যেটা, সেটা হচ্ছে অরমঙ্গার, যেটা অ্যাগ্রেশন দেখায় যারা, সেটা হচ্ছে বেলিকোজ। আমরা বলছি চুজ দ্য অ্যান্টোনিম। বেলিকোজের অপোজিট যেটা, সেটা আমাদেরকে বলতে হবে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। বিপরীত শব্দ আমরা যদি কষ্ট করে কেউ একটু পড়ি তাহলে দেখতে পাবো। মার্শাল মানে যুদ্ধ রিলেটেড, এটাও রাগী রাগী টাইপ। মার্শাল মানে তো ফাইট করবো আমি। হ্যাপি মানে খুশি, খুশি যুদ্ধের সাথে কোনোভাবে যায় না। বেলিজারেন্ট মানে কাইন্ড বা যুদ্ধবাজ, যুদ্ধবাজ। বেলিজারেন্ট মানে যুদ্ধবাজ, যুদ্ধবাজ তো আর বেলিকোজের সাথে অ্যান্টোনিমে যায় না। অ্যান্টোনিম কি? কেউ যদি যুদ্ধ করতে চায়, মারামারি করতে চায়, অ্যান্টোনিম হওয়া উচিত হচ্ছে শান্তিপূর্ণ, পিসফুল। যেমন ধরো লিজেন্ড কেয়ার, কি সুন্দর করে পরীক্ষা সবকিছু ওয়েবসাইটে দিয়ে রাখছে, তুমি পড়বা, পরীক্ষা দিবা। আমরা হলাম পিসফুল। তোমরা পড়াশোনা করতেছো না, সারাদিন খালি কমন দেন ভাইয়া, কমন দেন ভাইয়া, সাজেশন দেন, তোমরা হইলা বেলিকোজ অথবা বেলিজারেন্ট, যুদ্ধবাজ। তো তোমরা ভর্তি পরীক্ষা দিতে তোমরা যুদ্ধ করতেছো, আমরা হলাম পিসফুল। তোমাদের জন্য পিসফুল ওয়েতে আমরা ওয়েবসাইটে সবকিছু সাজায় রাখতেছি। ভেরি সুন বিউপির এক্সাম ব্যাচের সাথে যুক্ত হয়ে যাবে ফ্রি ভোকাবুলারি ব্যাচ। সো ফ্রি ভোকাবুলারি এক্সাম দিতে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও বা আমাদের পেজ ফলো করো বেশি বেশি। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। এর মাধ্যমে আমি আমার ইংরেজি প্রশ্ন শেষ করলাম। তোমরা আমাকে পরবর্তী অংশের জন্য আমাদের নাফিস ভাই আসবেন, আর অনেক ভাইয়াপুরা আসবেন, তাদের ক্লাস করতে থাকো। যতটুকু হ্যাঁ। শুনলাম হচ্ছে আপনি নাকি ভাই এই জিনিসটা আপনি অ্যাকাউন্টিংও ভালো পারেন, আই গেস। আমার কাছে মানে মনে হলো যে আপনি অ্যাকাউন্টিংও ভালো পারেন। আপনি আমাকে বলতেছিলেন যে আপনি অ্যাকাউন্টিং পারেন। ভাই অ্যাকাউন্টিংটা তাহলে আমরা দুজন মিলে দিতে পারি, তাই না? অ্যাকাউন্টিং আমরা দুজন মিলে দিতে পারি যদি আপনি অ্যাকাউন্টিং এর জন্য আমাদের টাকা দেন, কারণ অ্যাকাউন্টিং ভালো পারি মানে হিসাব ভালো পারি। যাই হোক, আমরা নাফিস ভাই থেকে সলিউশন গুলো নেই। বাচ্চারা তোমরা চিন্তা করো না, আমি মনে করি যে তোমরা দ্রুত তোমরা অবশ্যই চান্স পাওয়ার যোগ্য এবং চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, চান্স পেয়ে যাবা যারা পরীক্ষা দিচ্ছ, বা আজকের পরীক্ষার কোশ্চেন তোমাদের যাদের কাছে সহজ মনে হচ্ছে, আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে আছো শেষ পর্যন্ত, তোমরা মানে নিশ্চিত থাকো যে বিউপি এর আগে যেগুলো ভোকাবুলারি পড়লে কমন পাওয়া যায়, গ্রামার পড়লে কমন পাওয়া যায়, এগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। যদি আইএলস, স্যাট, জিআরই, জিম্যাট এগুলো থেকেও যদি ইংরেজির ফাইল নিয়ে আসতে হয়, টোফেল, রেনান মার্টিনের ইংলিশ, এখান থেকেও যদি নিয়ে আসতে হয় নিয়ে আসবো। যেখান থেকে নিয়ে আসা প্রয়োজন আমরা নিয়ে আসবো। তারপরেও আমরা কোনো কিছু বাদ দিব না, কোনো কিছুই বাদ দিব না, সাথে থাকো আমাদের। সো তোমরা একটু আমাদেরকে জানাও যে তোমাদের ইংরেজির যে টপিকগুলো আছে, বাংলা আপু বলে গিয়েছেন একটু আগে, ইংরেজি টপিকগুলোতে কোন কোনগুলোতে সমস্যা,
যেমন ধরো যে বাংলার ক্ষেত্রে আপু বলে দিচ্ছে, তারপর আমি একবার রিওয়াইন্ড করতে জাস্ট করে ধরাই দিচ্ছি যে কোন জায়গায় কি। যেমন ধরো সি ইউনিটের পরীক্ষার মধ্যে আসবে হচ্ছে এইগুলা, আর বি ইউনিটের ক্ষেত্রে তুমি বাংলা এখানেই যাবা, এখান থেকেই চলে আসবে কি যে সমাস তো আসবে, পারিভাষিক শব্দ আসবে, বাক্যও আসবে, একটা অতিরিক্ত আসবে কি অভিধানের ক্রম। অভিধানের ক্রম আজকের পরীক্ষায় আসে নাই, বাট বি ইউনিটে অভিধানের ক্রম থেকে আসবে। ইংরেজির ক্ষেত্রেও এরকম হবে যে ইংরেজির মধ্যে আজকে সব কিছুই চলে আসছে, হ্যাঁ সব কিছুই চলে আসছে, সামহাও ওখানে কি আসবে যে কালকেই আমি লাইভে বলে দিয়েছিলাম যে প্রিপোজিশন থেকে আসবে, আজকে চলেও আসছে। সো এই বি ইউনিটে যখন ইংরেজিতে যাবা তখন রাইট ফর্ম অফ ভার্ব কোয়েশ্চেন একটু বেশি আসবে। সো তোমরা এগুলো একটু মেনটেন করবা। আমি ভাইয়াকে দিই, ভাইয়া অ্যাকাউন্টিং পরে দেন। আচ্ছা ভাই, আমি কিন্তু মানে ট্রাই করবো আজকে হচ্ছে আপনাদের পুরো অ্যান্সারটা দেওয়ার জন্য, কারণ আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন, অনেক বেশি প্যানিকে আছেন। আপনারা যত সলভ দেখবেন তত হচ্ছে মানে মাথার ভিতরে ঘুরবে। সো এত মাথার ভিতরে ঘোরানো যাবে না। যেটা করা হবে সেটা হচ্ছে যে জাস্ট হচ্ছে আপনারা অ্যান্সারগুলো মিলাবেন, মেলানোর পর দেখবেন যে কার কয়টা হয়েছে এবং আমাকে জানাবেন যে কি অবস্থা। বিস্তারিত পরে আমরা এটা নিয়ে প্রতিটা জিনিস নিয়ে হচ্ছে আলোচনা করব। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, জাস্ট হচ্ছে আপনি অ্যান্সারগুলো দেখেন যে অ্যান্সারগুলো আপনার সাথে কয়টা যাচ্ছে এবং আপনার কয়টা হয়েছে। এটা নিয়ে আবার প্যানিক করার দরকার নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটি কোর্সে আমরা দেখলাম যে পুরোপুরি হচ্ছে কি মানে অনেকটা ইজি করছে, বা অনেকটা হচ্ছে মানে কি বলবো, আপনি যদি একটু পড়াশোনা করে থাকেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। সো এত কিছু না বলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নীতির অধীনে মালিকের ব্যক্তিগত লেনদেন এবং ব্যবসায়িক লেনদেনের মধ্যে পৃথকীকরণ করা হয়? ঠিক আছে, সো অপশন কি আছে? ব্যবসায়ের সত্তা নীতি, রক্ষণশীলতার নীতি, তারপর হচ্ছে আপনার মুদ্রানীতি অনুমান এবং ধারাবাহিকতা নীতি। সো এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার আমরা যদি অ্যান্সার এটাকে দেখি তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা ব্যবসায়ের সত্তা নীতি। ইয়েস, এই তো আপনাদের জাহিদ ভাই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। সো আপনারা আচ্ছা দেখেন এটার অ্যান্সার কি? ব্যবসায়ের সত্তা নীতি। ঠিক আছে, সো তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি আমাদের কি আছে। নিচের কোনটি প্রতি হিসাবের উদাহরণ নয়? প্রতি হিসাবের উদাহরণ নয়। এক অপশন কি কি আছে? পুঞ্জীভূত অপচয়, উত্তোলন, অনুপার্জিত আয় এবং বিক্রয় ফেরত। ঠিক আছে, সো এটার অপশন কি কি মানে অ্যান্সার কি দিয়েছেন দেখি আপনাদের। সো এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার অনুপার্জিত আয়। ঠিক আছে, সো সবাই উত্তর মিলাবেন এবং শেষে বলবেন যে কার কয়টা হয়েছে। সো এত কিছু দেখার দরকার নেই, আপনার খালি অ্যান্সারগুলো দেখেন। তারপরে আপনার অ্যান্সার কি আছে? যদি প্রারম্ভিক মূলধন 50,000 টাকা, উত্তোলন 10,000 টাকা এবং অতিরিক্ত মূলধন 5,000 টাকা এবং সমাপনী মূলধন 70,000 টাকা হয়, তবে সারা বছরের লাভ কত টাকা? সো এদের অ্যান্সার কি দিয়েছেন একটু কাইন্ডলি জানাবেন। সেটা হচ্ছে এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার 25,000 টাকা। ঠিক আছে, 25,000 টাকা। 50 যোগ 5 ইয়েস, 50 যোগ 5 মাইনাস আচ্ছা ওটা লাগবে না, ওটা আমরা বিস্তারিত পরে আলোচনা করবো, এগুলো নিয়ে সমস্যা নেই। যদি 10,000 টাকায় যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ হিসাবে হিসাবভুক্ত করা হয় তাহলে এর তাৎক্ষণিক প্রভাব কি হবে? এর তাৎক্ষণিক প্রভাব হবে হচ্ছে আপনার মুনাফা অবমূল্যায়িত হবে। ঠিক আছে, মুনাফা অবমূল্যায়িত হবে, কারণ দেখেন আপনি 10,000 টাকা যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ হিসাবে হিসাবভুক্ত করেছেন। সো এটা কি হবে? মুনাফা অবমূল্যায়িত হবে। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে? বিক্রিত পণ্যের ব্যয় 75,000 টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় 45,000 টাকা এবং সমাপনী মজুদ পণ্য 12,000 টাকা হলে প্রারম্ভিক মজুদ পণ্য কত? ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার 42,000 টাকা। ঠিক আছে, 42,000 টাকা। সো অ্যান্সারগুলো মিলান। তারপর 30 নম্বর কোশ্চেন হচ্ছে কি আপনার এবি কোম্পানি 3,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করেছে যার ক্রেডিট শর্ত হলো 1/10 আর হচ্ছে যদি বছরে 360 দিন হয় তাহলে ক্রেডিট শর্তে প্রযোজ্য বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, বার্ষিক সুদের হার কত? এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার 18.18%। 18.18%। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে? নিচের কোন হিসাবটি কখনো সমাপনী পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হবে না? এটা হবে হচ্ছে আপনার আয়কর খরচ। ঠিক আছে, এখানে কিন্তু খরচ হবে। ঠিক আছে, আয়কর খরচ, আয়কর খরচ। ঠিক আছে, সো এটা এখানেই মূলত এটা অ্যান্সার হবে, এটা আয়কর খরচ। তারপরে হচ্ছে আমরা পরেরটা দেখি। বিক্রয় 50,000 টাকা,
বিক্রয় হচ্ছে আপনার 5 লাখ টাকা এবং প্রত্যক্ষ কাঁচামাল 1,50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা এবং কারখানার উপরিব্যয় প্রত্যক্ষ মজুরি 10%, প্রশাসনিক খরচ বিক্রয়ের 5% এবং বিক্রয় খরচ বিক্রয়ের 10% হলে মোট ব্যয় কত? সো এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার 2,80,000 টাকা। ঠিক আছে, এই যে 2,80,000 টাকা। যদি অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তি ভুলবশত আয় হিসাবে লিপিবদ্ধ হয় তাহলে কোন সময় জাবেদার প্রয়োজন হয়? কোন সময় জাবেদার প্রয়োজন হয়? যখন আয় হচ্ছে আপনার ডেবিট এবং অনুপার্জিত আয় ক্রেডিট হয়ে যায় তখন হচ্ছে এটা আপনার জাবেদার প্রয়োজন হয়। ঠিক আছে, তারপর মজুদ ঘূর্ণন অনুপাত 6 গুণ ও গড় মজুদ 20,000 টাকা হলে বিক্রয়িত পণ্যের ব্যয় কত টাকা? সো এটা কি হবে আমাদের? 1,20,000 টাকা। ঠিক আছে, তারপরে এ এবং বি অংশীদারি কারবারের মুনাফা 3:2 ভাগে ভাগ করে মোট মুনাফা 1 লাখ টাকা এবং এ এর বেতন বাবদ 10,000 টাকা, অর্থাৎ এ এর বেতন পরবর্তী মুনাফার উপর বি এর বোনাস লাভের মানে লেভেল হচ্ছে 10%। ঠিক আছে, এ এর মোট আয় কত? সো এটা আয় কত হবে? আয় হবে হচ্ছে এটা আপনার 50। এটা কত হবে দেখি? 58,600 টাকা। ঠিক আছে, এই যে 58,600 টাকা অ্যান্সার হবে। ঠিক আছে, সো এই মানে এটা ছিল আমাদের অ্যাকাউন্টিং। সো এর পরবর্তী বিস্তারিত আসছে, কারণ আপনারা অলরেডি অনেক সলিউশন দেখেছেন, এই জন্য আমরা ট্রাই করছি জাস্ট অ্যান্সারগুলো আপনাদেরকে জানার জন্য এবং পুরো বিস্তারিত নিয়ে আলাদা করে একটা ক্লাস দেওয়া হবে। এবং ম্যানেজমেন্ট নিয়ে থাকছে হচ্ছে আপনাদের জাহিদ ভাই। সো আমি জাহিদ ভাইকে বলবো, ভাই প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। Just a minute for. ওকে, আসসালামু আলাইকুম। তো এতক্ষণ হচ্ছে অ্যাকাউন্টিং এর আলোচনা শেষ হলো। এখন জাস্ট ম্যানেজমেন্ট, ফিনান্স এবং হচ্ছে মার্কেটিং, অনেকের ফিনান্স আছে অনেকের মার্কেটিং আছে, জাস্ট অ্যান্সারগুলো বলে যাবো এবং এই কোশ্চেনগুলো হয়তো বা বিউপির জন্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট, জাস্ট আপনার অ্যান্সারটা মিলিয়ে নেবেন। ওকে, আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা বলছে কি, বাংলাদেশ কোম্পানি নিবন্ধনের জন্য দায়িত্বশীল সংস্থা কোনটি? দায়িত্বশীল সংস্থা হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস। ওকে, তার পরবর্তী প্রশ্ন 38 নাম্বারটা বলছে হচ্ছে বাজেট কোন মেয়াদী পরিকল্পনার উদাহরণ? বাজেট মনে রাখবেন সবসময় এটা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনার উদাহরণ। বুঝে গেছে? বাজেট হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা। আচ্ছা, তারপর হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনিং কোন শিল্পের অন্তর্গত? কি বলছে? পেট্রোলিয়াম রিফাইনিং বেসিক্যালি হচ্ছে উৎপাদন শিল্পের অন্তর্গত। কথা বুঝে গেছে? কোন শিল্প? উৎপাদন শিল্প। আচ্ছা, সো সেবা শিল্প কিন্তু আমরা বুঝি, নির্মাণ শিল্প বুঝি, নিষ্কাশন শিল্প বুঝি। সেবা শিল্পটা বেসিক্যালি কি? কাউকে কোনো সার্ভিস দেয়, এটা হচ্ছে বেসিক্যালি কি? সেবা শিল্প। আর নির্মাণ হচ্ছে কোনো কিছু তৈরি করা, যেমন হচ্ছে আপনার কোনো রাস্তা মেরামত করা বা হচ্ছে কোনো সেতু তৈরি করা, এটা কিন্তু নির্মাণ শিল্প। নিষ্কাশন শিল্প কি? নিষ্কাশন শিল্প কিন্তু হচ্ছে একটু ব্যতিক্রম আর কি। যাই হোক, আমরা এই পর্যায়ে এত ডিসকাশনে যাচ্ছি না, পরবর্তী প্রশ্ন চলে যাব। 24 নম্বর বলছে নিচে কোনটি কার্য বহির্ভূত প্রশিক্ষণ পদ্ধতি? এটা অবভিয়াসলি মাথায় রাখবেন, বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশিক্ষণ। ওকে, তার পরবর্তী প্রশ্ন 41, কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তি কি? কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তি কি? হ্যাঁ, ক্ষমতা বন্টন, কাজের বিশেষজ্ঞতা, আদেশের ঐক্য, দ্রুত যোগাযোগ। আচ্ছা, এটা হচ্ছে কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন হচ্ছে কত নাম্বার? এটা 41 নম্বর প্রশ্ন। এটার অ্যান্সারটা দেখি আপনারা কি করছেন। এখানে যে হয়তো আপনারা একটু কনফিউজড আছে, এটার অ্যান্সারটা একটু বলবেন। হ্যাঁ, এটার অ্যান্সার কি করেছেন? কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তি কি? ওকে, কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তি কি? ওই জায়গায় আছে, নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের মাঝখান দিয়ে একটু বলে রাখি, যেটা হচ্ছে আমাদের রিজন কেয়ার থেকে বলা উচিত। দেখেন, এই বছর কিন্তু হচ্ছে আপনারা যারা মানে ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছেন কমার্সে, তাদের কিন্তু এই ওয়ান কাইন্ড অফ এই প্যাটার্নে কিন্তু হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে এক্সামগুলো হবে। সুতরাং এই যেই টপিকগুলো এখান থেকে আসছে, এগুলো কিন্তু এফবিএস এ যারা হচ্ছে আছেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সো কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তি কি? কাজের বিশেষজ্ঞতা, বিকজ এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু হচ্ছে অনেকেই দিয়েছেন দেখলাম। আচ্ছা, তারপর হচ্ছে নিম্নলিখিত কোন কার্ড উইন বর্ণিত? এটা হচ্ছে আমলাতান্ত্রিক। ওকে, আমলাতান্ত্রিক। আচ্ছা, ব্যবস্থাপনার কোন নীতি শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সমতার গুরুত্ব দেয়? কোন নীতি বলেন তো? কোন নীতি সমতার গুরুত্ব দেয়? ন্যায়পরায়ণতা। ঠিক আছে, কোন? ন্যায়পরায়ণতা। আচ্ছা, নিচের কোনটি অভ্যন্তরীণ নিয়োগ উৎস হিসেবে বিবেচিত? অভ্যন্তরীণ, এটা কি চাকরি পোর্টাল হবে, বিজ্ঞাপন হবে, পদোন্নতি হবে, না কর্মসংস্থান সংস্থা হবে? এটা মাথায় রাখবেন, অবভিয়াসলি
পদোন্নতি হবে। আচ্ছা, তারপর হচ্ছে 45 নম্বর, অদৃশ্য ট্রেড। মানে অদৃশ্য ট্রেড বলতে কি বুঝেন? ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে কিন্তু বেসিক্যালি ক্রয় বিক্রয় করা, যেই ক্রয় বিক্রয় হচ্ছে বেসিক্যালি খালি চোখে দেখা যায় না। যেমন হচ্ছে ধরেন আপনাকে যখন শিক্ষক ক্লাসে পাঠদান করে, তার মধ্যে কিন্তু একটা ক্রয় বিক্রয় সম্পর্ক হয়, কিন্তু এটা কিন্তু দেখা যায় না বেসিক্যালি। সুতরাং এটা কি হবে বলেন তো? এটা হবে হচ্ছে অদৃশ্য ট্রেড হচ্ছে বেসিক্যালি সেবা বাণিজ্য। অদৃশ্য ট্রেড কি? অদৃশ্য ট্রেড বলতে হচ্ছে বোঝায় আচ্ছা এইটা এটা একটু জাস্ট অ্যান্সার করবেন, হ্যাঁ। অদৃশ্য ট্রেডটা কি? দুই জায়গায় হচ্ছে আমাদের যে দুইটা রেফারেন্স বই, দুইটা দেয়া আছে, কোথাও কোথাও সেবা বাণিজ্য দেয়া আছে, কোথাও পুনরপ্তানি দেয়া আছে। সুতরাং হচ্ছে আমাদের যেটা অথেন্টিক যেই হচ্ছে রেফারেন্স, সেটা হচ্ছে পুনর্বাণিজ্য। ওকে, অথেন্টিক রেফারেন্স যেটা সেটা হচ্ছে পুনর্বাণিজ্য, সরি পুনর্রপ্তানি। ওকে, 46 নম্বর প্রশ্ন বলছে হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী বেতন ও কাজের পরিবেশ হলো, বেতন ও কাজের পরিবেশ হলো হচ্ছে রক্ষণাবেক্ষণ বিষয়ক উপাদান। কি বলছি? এই যে আছে প্রেষণার উপাদান, রক্ষণাবেক্ষণ বিষয়ক উপাদান, আত্মবাস্তবায়ন, চাহিদা বিকাশমূলক উপাদান, এটার মধ্যে হচ্ছে কি রক্ষণাবেক্ষণ বিষয়ক উপাদান। 47 বলছে ব্যবস্থাপনার কোন স্তর কৌশলগত সিদ্ধান্তে মনোনিবেশ করে? ব্যবস্থাপনার কোন স্তর কৌশলগত সিদ্ধান্তে মনোনিবেশ করে? এটা অবভিয়াসলি হবে হচ্ছে শীর্ষ স্তর। কোন স্তর? শীর্ষ স্তর। নিয়ন্ত্রণ হলো কি? নিয়ন্ত্রণ হলো হচ্ছে বেসিক্যালি একটা ধারাবাহিক প্রক্রিয়া। নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ হলো হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। মনে থাকবে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা 49-এ চলে যাব। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল মার্কেটিং এর যে প্রশ্নগুলো, এইগুলো কিন্তু দেয়া আছে। কিসের কোশ্চেন দেয়া আছে? ফার্স্ট অফ অল কোশ্চেন দেয়া আছে হচ্ছে মার্কেটিং এর। কোন টপিকের কোশ্চেন দেয়া আছে? কত? এটা ধারাবাহিক প্রক্রিয়া হবে। আচ্ছা, এই জিনিসটা একটু বলি। কোথাও কোথাও হচ্ছে নিয়ন্ত্রণ একটা এককালীন প্রক্রিয়া আছে, কোথাও কোথাও ধারাবাহিক প্রক্রিয়া আছে। এটা নিয়ে আমরাও মূলত কনফিউজড, ঠিক আছে? সো এটা আমার মতে হচ্ছে এটা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকাই বেটার। আচ্ছা ঠিক আছে, 49-এ চলে যাব। উৎপাদন ব্যবস্থা লিড টাইম বলতে কি বোঝায়? উৎপাদন ব্যবস্থা লিড টাইম বলতে বেসিক্যালি বোঝায় কাঁচামাল সংগ্রহ থেকে চূড়ান্ত পণ্য সরবরাহ পর্যন্ত সময় নেয়া। কথা বুঝতে পেরেছেন কি বলেছি? কি বলেছি বুঝতে পেরেছেন? আহ, 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 আহ। আচ্ছা, এই দাগটা যাচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে 50 নম্বর প্রশ্ন বলছে উৎপাদন ব্যবস্থাপনার প্রেক্ষাপটে কাইজেন বলতে কি বোঝায় বেসিক্যালি? কাইজেন বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে ক্রমাগত উন্নতি। ওকে, আচ্ছা তারপর হচ্ছে 51 কোন ধরনের বিজ্ঞাপনের লক্ষ্য গ্রাহকদের এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে যেতে উৎসাহিত করা? এটা হবে হচ্ছে তুলনামূলক বিজ্ঞাপন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বাজারজাতকরণের কোন কাজটি তৃতীয় পক্ষ দ্বারা করা হয়? এটা মাথায় রাখবেন যে হচ্ছে প্রচার এবং গণসংযোগ, এই দুইটার মধ্যে কনফিউজ, বাট আমাদের কাছে যেটা লাগতেছে এটার অ্যান্সার হবে হচ্ছে প্রচার। আচ্ছা, তারপর হচ্ছে নিচের কোনটি জাতীয় আয়ের পরিমাপক? নিচের কোনটা জাতীয় আয়ের পরিমাপক? অবভিয়াসলি আপনার প্রতিষ্ঠানে বা হচ্ছে আমাদের দেশে যে উৎপাদন, সেটা হচ্ছে জাতীয় আয়ের পরিমাপক। পণ্যের জীবনচক্রে কোন পর্যায়ে বিক্রি সর্বোচ্চ থাকে? হ্যাঁ, এইটা হচ্ছে দেখেন সূচনা পর্যায়ে তো অবভিয়াসলি থাকবে না, প্রবৃদ্ধি মানে আস্তে আস্তে বৃদ্ধি হইতেছে, বাট পরিপক্কতা, আপনার ব্যবসায় যখন পরিপক্ক চলে আসবে তখন কিন্তু ব্যবসায়ের যেই হচ্ছে জীবনচক্রে বিক্রি সর্বোচ্চ থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যায় পরবর্তী ধাপগুলো আছে আর কি। আচ্ছা, তারপর বলছে কার্যক্রমের ধারাবাহিকতা নির্ধারণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে রাউটিং। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের কোনটি ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদান? ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদান হচ্ছে ক্রেতা। মূলধন সংগঠনের শেষ পর্যায়ে কোনটি? মূলধন সংগঠনের শেষ পর্যায়ে হচ্ছে বিনিয়োগ। বাজারজাতকরণ গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? অবভিয়াসলি ভ্যালু সৃষ্টি করে। আচ্ছা, তারপরে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা লেআউট শব্দটি দ্বারা কি বোঝায়? উৎপাদন ব্যবস্থাপনা লেআউট শব্দটি দ্বারা বোঝায় হচ্ছে যন্ত্রপাতির অবস্থান নির্ধারণ, মানে বি। নিচের কোনটি বাজারজাতকরণ গবেষণার ধাপ নয়? বাজারজাতকরণ গবেষণার ধাপ নয় হচ্ছে ক্রেতার চাহিদা বিশ্লেষণ। আচ্ছা, তারপর হচ্ছে বলছে নিচে কোনটি বাহ্যিক অর্থায়নের, অর্থাৎ আমরা এখন কিন্তু হচ্ছে ফিনান্স ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স যে পার্টটা আছে এই পার্টে চলে আসছি। বলছে নিচে কোনটি বাহ্যিক অর্থায়নের উৎস? আমরা কিন্তু বেসিক্যালি জানি যে অর্থায়ন বেসিক্যালি দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। সুতরাং হচ্ছে কি বলছে নিচে কোনটি বাহ্যিক অর্থায়ন বলতে বোঝানো হয়েছে যে হচ্ছে আপনার সংরক্ষিত আয়, সেটা কিন্তু হচ্ছে আপনার প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সুতরাং যে বাহ্যিক আয়টা হবে সেটা হচ্ছে শেয়ার ইস্যু। তারপর হচ্ছে সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পসমূহের মধ্যে বন্টনের প্রক্রিয়াকে কি বলা হয়? এইটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে মূলধন রেশনিং। ওকে,
প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে ক্রয় করে 1 বছর পর 125 টাকা, এটা হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল টার্ম। আপনাদের ম্যাথমেটিক্যাল টার্ম যেটা আছে, ম্যাথমেটিক্যাল টার্মটা দেখে মানে করে দেখানোর মতো সময় নাই, সুতরাং হচ্ছে এই কোশ্চেনটা আমরা একটু স্কিপ করে যাব, জাস্ট অ্যান্সারটা বলে 30%। ওকে, আচ্ছা তারপরে বলছে নিচের কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজ? আচ্ছা, এটা হবে হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, এটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কাজ। অর্থের সময় মূল্য নিচের কোনটির উপর নির্ভর করে? অর্থের সময় মূল্য বেসিক্যালি হচ্ছে তারল্য প্রবণতার উপর নির্ভর করে। আচ্ছা, নিচের কোনটি মুদ্রা বাজারের উপাদান? স্টক, বন্ড, ট্রেজারি বিল, ফিক্সড অ্যাসেট, এটা হবে হচ্ছে ট্রেজারি বিল। ওকে, আচ্ছা বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হচ্ছে ঋণ থেকে সুদ। আচ্ছা তারপরে হচ্ছে 68 নাম্বার, ব্যাংক রেট বৃদ্ধির প্রভাব কোনটা? ঠিক আছে, ব্যাংক রেট বৃদ্ধির প্রভাব হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা এখানে দুইটা প্রশ্নের মধ্যে হচ্ছে আমরা খুব বেশি কনফিউজ ছিলাম, সেটা হচ্ছে ঋণ গ্রহণ ব্যয় বেড়ে যায়, আর এটা হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি পায়। ঠিক আছে, সো কারো কারো মতে হচ্ছে এটা ঋণ গ্রহণ ব্যয় বেড়ে যায়, বিনিয়োগ বৃদ্ধি পায়। আসলে সঠিক অ্যান্সার যেটা, এই দুইটার মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে একটু দ্বিধাদ্বন্দ্ব, বাট আমাদের কাছে হচ্ছে হয়তো বা বিনিয়োগ বৃদ্ধি পায় এটাই অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে আর কি। আচ্ছা 69 বলছে ক্যাশ রিজার্ভ রেশিও যার কাছে রাখা হয়, ক্যাশ রিজার্ভ রেশিও বেসিক্যালি কেন্দ্রীয় ব্যাংকের কাছেই রাখা হয়, এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা তারপরে হচ্ছে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তি কি? ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তি হচ্ছে দেনাদার পাওনাদার। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা তারপরে হচ্ছে বীমা ব্যবসায়ের মূল ভিত্তি কি? বীমা ব্যবসার মূল ভিত্তি হচ্ছে ঝুঁকি বন্টন। কারণ আপনি যখন একটা বীমা করবেন, ধরেন হচ্ছে অগ্নি বীমা বা হচ্ছে আপনার জীবন বীমা, সেটা কিন্তু হচ্ছে বেসিক্যালি আপনার ঝুঁকির উপর হচ্ছে বেসিক্যালি বীমাটা করা হয়। বলছে সবচেয়ে পুরাতন বীমার ধরন কি? স্বাস্থ্য বীমা, নৌ বীমা, জীবন বীমা, সাধারণ বীমা, এটা হবে হচ্ছে নৌ বীমা। আচ্ছা তারপরে হচ্ছে এই তো টোটাল হচ্ছে আমাদের আজকের যেই আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের যে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হচ্ছে আমরা অ্যানালাইসিস করে দিয়ে দিয়েছি। সুতরাং হচ্ছে হয়তো বা একটা দুইটা প্রশ্ন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারে, তার বাদে হচ্ছে প্রায় প্রতিটা প্রশ্নই কিন্তু হচ্ছে মানে একদম অ্যাকুরেট ছিল। এবং একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য কিন্তু হচ্ছে আমাদের জেইউ বুস্টার একটা বই পাবলিশ হয়েছে। তো আজকের বাংলা প্রশ্নের যে প্রথম প্রশ্নটা ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই লেখা আছে উপন্যাস কোনটা, ঠিক আছে, এই চোখের বাড়ি উপন্যাসটা সম্পর্কে আমাদের জেইউ বুস্টারে একদম যে প্রথম প্রশ্নটা, ওই প্রথম প্রশ্নটাই দেওয়া হয়েছে। কথা বুঝে গেছে? তার মানে কি হচ্ছে জেইউ বুস্টার থেকে কি হচ্ছে প্রশ্ন করা হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। জেইউ বুস্টারের যেই হচ্ছে প্রথম প্রশ্নটা, যে প্রশ্নের যে হচ্ছে অ্যানালাইসিস অংশ বা যে ব্যাখ্যার অংশ, এখান থেকে কিন্তু হুবাহুব কমন পড়েছে। সুতরাং জাহাঙ্গীরনগরে যারা এক্সাম দিবেন অবভিয়াসলি জেইউ বুস্টারটা ভালো মতো পড়বেন, বিউপিতে যারা এক্সাম দিবেন বিউপি বুস্টারটা ভালো মতো পড়বেন। এবং হচ্ছে এইখানে যে হচ্ছে শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলো পড়ে যাবেন এরকম না, নিচে যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলো যদি আপনারা এই কয়দিনের মধ্যে ভালো মতো শেষ করতে চান, শেষ করতে পারেন, আশা করি হচ্ছে আপনাদের পরবর্তী যে বিউপি জাহাঙ্গীরনগর এক্সামগুলো আছে সেখানে আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন। সুতরাং আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।